মাথার একটুখানি সিঁদুর লেগে গেল রামচন্দ্র কবিরাজের অঙ্গে। এই সিঁদুর মাখা অবস্থাতে যেই ভোরবেলাতে মন্দিরে ঢুকেছে, ঠাকুর মশাই ঝাড়ু দিয়ে মন্দির ঝাড় দিচ্ছিল। সিঁদুরের দাগ দেখেই ওই ঝাড়ুটা দিয়ে ওনার পিঠের উপরে আঘাত করলো, কারণ উনি জানি গুরু বাক্য পালনের জন্য উনি সারা রাত নিজের স্ত্রীর কাছে ছিলেন, সেই সিঁদুরের দাগ নিয়ে এসেছে। কিন্তু রামচন্দ্র কবিরাজ কোনো প্রতিবাদ করলো না। রামচন্দ্র কবিরাজ কোনো প্রতিবাদ করে নাই। কেন করলো না? বৈষ্ণবের ধর্ম হয় মর্যাদা রক্ষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। এই কারণে তো বড় গুরুতে ঠাকুর মহাশয় পদ লিখেছেন, রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস। হ্যাঁ বলেছেন, অনেক পদের মধ্যে রামচন্দ্র কবিরাজের নাম উনি তুলে ধরেছেন। গুরু ভাইয়ের সঙ্গ চেয়েছেন। এখন গুরুদেব ডাকছে শ্রীনিবাস আচার্য প্রভু, বলে নরোত্তম আমাকে একটু তেল মাখিয়ে দিয়ে স্নান করবো। তো তেল মাখাতে গিয়ে দেখে গুরুদেবের পিঠে উত্তরে দিয়ে ঢাকা, চরণে দিয়ে দিলেন, হাতে দিলেন, মাথায় দিলেন। গুরুদেব পিঠে দেবো বলে দেন, যেই পিঠের উত্তরীয় সরিয়েছে তাকে গুরুদেবের পিঠে আঘাতের চিহ্ন। গুরুদেব তোমার পিঠে এমন করে আঘাত কে করলো? কে সেই নিষ্ঠুর? শ্রীনিবাস আচার্য প্রভু বললো, কেন রে নরোত্তম, তুই তো সকালবেলাতে আঘাত করলি। ঠাকুর মশাই চলে গেলেন। গুরুদেব আমি তো তোমাকে আঘাত করি নাই, আমি তো মেরেছি রামচন্দ্রকে। শ্রীনিবাস আচার্য বললো, রামচন্দ্রের দেহ আর আমার দেহ কি আলাদা? ওই যে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। আজকাল তো আমরা মন্ত্র নিয়ে অর্থই তো জানি না, সমর্পণটা আসবে কোন জায়গা থেকে? ওই সামাজিক প্রথা হয়ে গেছে দীক্ষাটা, সামাজিক প্রথা। তো সবাই নেয়, আমাকেও নিতে হবে, কিন্তু দীক্ষার অর্থই কেউ জানে না। কেন দীক্ষা মন্ত্র নিতে হবে, কেন গুরু পদশ্রয় করতে হবে, এটা আমরা জানি না। ওই কারণে সামাজিক প্রথা একটা, যেমন স্কুলের ছেলে মেয়েকে দিতেই হবে, ভাত রান্না করে খেতেই হবে, ওই রকম হয়ে গেছে, মন্ত্রটা নিতেই হবে। কিন্তু যখন প্রকৃত অর্থ জানবে তখন সে গুরুচরণে নিজেকে সমর্পিত করবে। যেমন রামকৃষ্ণদেবের চরণে সমর্পিত ছিলেন বিবেকানন্দ, তার গুরু তাকে সেইভাবে তৈরি করে নিয়েছিল, তাই তিনি সমর্পিত হতে পেরেছেন। ঠাকুর মশাই চিন্তা করলেন, যে হাতে গুরুর অঙ্গে আঘাত করেছি এই হাত আমি রাখবো